খেলাপিদের সাথে সরকার কোনো আপোষ করবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার সংসদে তিনি আরও জানান, ব্যাংক থেকে যারা ঋণ নিয়ে পালিয়েছে তাদের অর্থ দেশে ফিরিয়ে আনতে লবিস্ট নিয়োগ করা হয়েছে। এদিকে এলজিপির দাম সহনীয় পর্যায়ে আনতে অনুরোধ জানান সংসদ সদস্য আখতার হোসেন। রাশেদ আনিসের প্রতিবেদন। তাদের এই ঋণ পরিশোধ না করে কিভাবে আবার নতুন করে পুনর্বহাল করার চেষ্টা করা হচ্ছে, এটা নিয়ে সরকারের সাথে অ্যাসালম গ্রুপের কোনো সমঝোতা হয়েছে কিনা এই বিষয়টি জানতে চাচ্ছি। সংসদ অধিবেশনে বিরোধী দলের সদস্য হাসনাত আব্দুল্লাহ ঋণ খেলাপি নিয়ে অর্থমন্ত্রীকে প্রশ্ন করেন। এই প্রশ্নে বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের সাথে সরকারের কোনো সমঝোতা হয়েছে কিনা তা জানতে চান। অর্থমন্ত্রীর সাফ জবাব, অর্থনৈতিক কার্যক্রমে সমঝোতার কোনো ঠাঁই নেই। বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক পরিকল্পনায় সমঝোতার কোনো সুযোগ নাই, এবং যারাই ব্যাংক থেকে টাকা নিয়েছে, পালিয়ে গিয়েছে, সকলের বিরুদ্ধে মামলা হয়েছে, মামলা পার্সু করা হচ্ছে, এবং এটার জন্য আমরা বাইরে প্রফেশনাল ফার্মগুলোকে অ্যাপয়েন্ট করেছি। এই টাকা দিয়ে যারা পালিয়েছে এগুলো রিকভারের জন্য একদিকে G2G গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কাজ চলছে, অন্যদিকে রিকভারি যে ফার্মগুলো আছে প্রাইভেটলি তারাও কাজ করছে। এই সময় তিনি আরও জানান, আগামী বাজেটে দেশীয় ব্যাংক থেকে সরকারের ঋণ নেয়া কমানো হবে, আর বিনা নোটিশে ব্যাংক কর্মকর্তাদের চাকরিচ্যুত করার বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে বলেও জানান মন্ত্রী। এই বিষয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে, যারা চাকরি হারিয়েছে এগুলোর ব্যাপারে একটা দীর্ঘ চলছে, তার ফলশ্রুতিতে পরবর্তীতে বাংলাদেশ ব্যাংক কার্যক্রম গ্রহণ করবে। এদিকে আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে ইন্টারনেট আধুনিকায়ন করতে কাজ করছে সরকার। ইন্টারনেট সেবা ঘরে ঘরে পৌঁছানো এবং আধুনিকায়নের পরিকল্পনাই হচ্ছে এই গভর্নমেন্টের অগ্রাধিকার। টেলিফোন এক্সচেঞ্জ আধুনিকায়ন করার জন্য একটা প্রকল্প আছে, সেই প্রকল্পের মধ্যে যদি এটা নাও থাকে, মাননীয় সদস্যের প্রস্তাবের প্রেক্ষিতে এটা অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ নেব। এগুলো আধুনিকায়নের ক্ষেত্রে অবকাঠামো অবশ্যই উন্নয়ন করতে হবে, সেটা গভর্নমেন্টের প্রকল্পের মধ্যে থাকবে। এছাড়া রংপুর 4 আসনের সংসদ সদস্য আখতার হোসেন এলপিজির দাম কমিয়ে সহনীয় পর্যায়ে নিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান। আমরা মনে করছি দাম কমিয়ে নিয়ে এসে জনজীবনে একটা স্বস্তি নিয়ে আসতে হবে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। জ্বালানি তেলের পর এবার পরিবহনের ভাড়া বাড়ানোর কথা ভাবছে সরকার, তবে সমন্বয় করে যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সরকারের কাজের অগ্রগতি নিয়ে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি জানান, বিশ্বব্যাংক থেকে $2 বিলিয়ন ঋণ নেওয়া হচ্ছে। শারমিন নীরা রিপোর্ট। দায়িত্ব কাঁধে নেয়ার 1 মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের প্রতিশ্রুতি পূরণ করে সরকার। এরপর একে একে শুরু হয় কৃষক ও ক্রিয়া কার্ড, শুরু হয়েছে খাল খননও। তবে লোডশেডিং আর জ্বালানি তেলের দাম বাড়িয়ে কিছুটা বেকায়দায় পড়েছে সরকার, সেটা স্বীকার করে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা বলছেন এটা বৈশ্বিক সংকট। এতে জনগণের উপর চাপ পড়লেও সমন্বয়ের চেষ্টা চলছে। যেহেতু সংকটটা আছে, যতটা ভাড়া বাড়া উচিত লজিকলি মনে হয় তার চাইতে কিছুটা কম করা, তাতে তারাও কিছুটা ছাড় দিলেন, আবার জনগণের কিছু ভাড়া তো বাড়বেই এবং দ্রব্যমূল্য বাড়বে এটা বলে রাখা ভালো। কারণ হচ্ছে ট্রান্সপোর্ট বেড়ে যায়, ট্রান্সপোর্টের খরচ বেড়ে যায়। সরকারের কাজ কোনটা? আসলে সরকারের কাজ হচ্ছে মূল্য যৌক্তিকভাবে যতটা বাড়ার কথা, বৃদ্ধিটা যাতে অতটুকু হয়। তথ্য উপদেষ্টা আরও জানান, দেশে প্রায় 2 লাখ টন জ্বালানি তেলের মজুদ আছে, তবে অতিরিক্ত চাহিদায় কমছে না ভোগান্তি। বড় সংকট নেই, সাপ্লাইয়েরও খুব বড় সংকট নেই, আরও জাহাজ আসছে। সংকটটা আসলে আমাদের চাহিদা ভীতি অথবা ব্যবসা। আমরা জানি এখনো এগুলো অবশ্যই সরকারের দায়িত্ব দেখভাল করার, কোনো জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে, সুতরাং এই জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে। নিম্নআয়ের মানুষের কষ্ট কমাতে নতুন করে 40 লাখ ফ্যামিলি কার্ড দেওয়ার কথাও জানানো হয় সংবাদ সম্মেলনে। IMF এর সব শর্ত পূরণ করতে সরকার বাধ্য নয় বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রিভিয়াস যেসব লোন ছিল সেগুলো রক্ষা করা, নতুন লোনের কথা দেখেছেন যারা $2 বিলিয়ন আমরা পেতে যাচ্ছি ওয়ার্ল্ড ব্যাংক থেকে, সেগুলো চলবে। এবং IMF এর সাথে তার শর্তের বাইরে গেলেও এই নেগোসিয়েশনটা আমরা করতে পারবো। আমরা বিশ্বাস করি যে আমাদের প্রয়োজনটা বুঝে আমরা ওই লোনটা ইনশিওর করতে পারবো, আমরা ওটা থেকে বেরিয়ে যাচ্ছি না। সরকারের নানা কার্যক্রম নিয়ে এই সংবাদ সম্মেলনে মানবাধিকার ও গুম কমিশন সহ যেসব অধ্যাদেশ উত্থাপিত হয়নি সেগুলো আবারও বিল আকারে সংসদে আসবে বলে জানান জাহিদুর রহমান। শারমিন নীরা, ৭১, ঢাকা। রাজধানীর 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করার পরও কমছে না মোটরসাইকেলের চাপ, ফলে ভোগান্তি রয়ে গেছে আগের মতোই।
আর ফুয়েল পাস কার্যক্রম নেই এমন সব পাম্পে বাড়ছে বিশৃঙ্খলা। এছাড়া একটি ভাসমান এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধের কারণে সংকটে পড়েছে সিএনজি চালিত যানবাহনগুলো। আরও জানাচ্ছেন রাকিব হোসেন। একদিন তেল বিক্রি বন্ধ রাখার পর আবারও সচল রাজধানীর আগারগাঁও এলাকার হাসান ফিলিং স্টেশন, কিন্তু পরিস্থিতির উন্নতি নেই। জ্বালানি তেলের গ্রাহকদের তীব্র চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে পাম্প কর্তৃপক্ষ। পুলিশের উপস্থিতিতেই বিশৃঙ্খলা সৃষ্টি করছেন অনেকে। এলাকা ভিত্তিক ছেলেপেলে আছে, এদেরকে দেখতে হয়, এদেরটা দিতে হয়। এই রাজনৈতিক নেতা, অমুক নেতা, এ পাঠাইছে ও পাঠাইছে, এইগুলো সকল কিছু মিলে ওই 4,500 দিয়ে কভার দেওয়া যায় না। তখন হয় কি, যারা সিরিয়ালে আছেন ওনারা পায় না, বাইরে থেকে এসে নিয়ে যায়। তখন এই মূল দোষটা হয় আমাদের ম্যানেজমেন্টের। এরকম যদি না দিত তাহলে কিন্তু আমি এই জায়গায় থাকতাম না। তাহলে এটা কিন্তু সম্পূর্ণ আপনার এখানে কর্তৃপক্ষ যারা আছে, এটা কিন্তু তাদের ব্যর্থতা। যে আমরা সিস্টেমেটিক ওয়েতে যাচ্ছি, ব্যাক করছি আমরা। এখানে উল্টা পথে কেউ যেন না আসতে পারে, সেই জন্য আমি সর্বাত্মক চেষ্টা করতেছি, তাদেরকে বুঝাইতেছি তারা যাতে না আসে আর লাইনে থাকে। পর্যাপ্ত তেল আছে। শাহবাগের মেঘনা মডেল, আসাদ গেটের সোনার বাংলা, বিজয় সরণির ট্রাস্ট সহ রাজধানীর 7টি ফিলিং স্টেশনে ফুয়েল পাস বাধ্যতামূলক করেছে জ্বালানি বিভাগ। এতে অন্তত 10 লিটার অক্টেনের নিশ্চয়তা পেলেও ভোগান্তি কমেনি মোটরসাইকেল চালকদের। ওই আগে যেরকম ছিল লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা দাঁড়ায়, এখনো সেই রকমই। লাভটা কি হলো? এখন এটা একজন মেয়ের জন্য তো পসিবল না। তারপর আমি আসছি উত্তরা থেকে, ওইখানে অনেকগুলো পাম্প আছে, কোথাও তেল দিচ্ছে না। একটা টিপ মারছি আমি, এই টাইমে মোটামুটি 1000-1200 টাকা ভাড়া মাইরে ফেলাই, কিন্তু ওখানে জ্বালানি নিমু না টিপি মারমু, মানে অবস্থা অনেক খারাপ। 4 চাকার ব্যক্তিগত গাড়ি, গণপরিবহন এবং মালবাহী যানবাহনগুলোতেও মিলছে না চাহিদা মতো অকটেন ডিজেল। উল্টো তীব্র গরমের মধ্যে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। ডিপো থেকে সরবরাহ খানিকটা বৃদ্ধির পরও লাঘব হচ্ছে না দুর্ভোগ। অন্যদিকে এলএনজি টার্মিনাল থেকে সরবরাহ বন্ধে বিপাকে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালকরাও। সময় তো সে আগেরই লাগলো, তো পরিবর্তন কোথায়? খাবারের কষ্ট, এর টয়লেটের কষ্ট, সমস্ত কিছু ত্যাগ করে লাইনে থাকতে হয়। খুবই খারাপ লাগে। এই সকালে আসা সিরিয়াল দিচ্ছি, এখনো তেল পাইছি কিনা, সামনে গেলে পাওয়া যাবে কিনা কোনো গ্যারান্টি নেই। সারাদিনে মানুষের অর্ধেক দিন চলে যায় ফুয়েল পাম্পের লাইনে, তো বাকি দিন কীভাবে পার করবে একটা মানুষ? মানুষের সংসার, জীবনযাপন আছে। শৃঙ্খলা ফেরাতে ঢাকায় আরও 25টি ফিলিং স্টেশনে পরীক্ষামূলকভাবে ফুয়েল পাস কার্যক্রম চালুর উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ। রাকিব হোসেন, 71, ঢাকা। এসএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষায় দেশের কোথাও প্রশ্ন ফাঁসের মতো জালিয়াতি হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী। প্রথম দিনের পরীক্ষায় বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখে তিনি জানান, সারা দেশে নকলমুক্ত পরিবেশে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে। সাইবার অপরাধ ঠেকাতে মন্ত্রণালয়ের কঠোর নজরদারির কথাও জানান মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা ছিল উৎকণ্ঠায়। তবে পরীক্ষা শেষে তাদের চোখে মুখে ছিল স্বস্তি আর উচ্ছ্বাস। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ঢাকা, সাভার ও মানিকগঞ্জের 5টি কেন্দ্র পরিদর্শনে যান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। কেন্দ্রগুলো ঘুরে দেখেন তিনি। পরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। জানান, প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে। পরবর্তী পরীক্ষাগুলোও থাকবে কঠোর মনিটরিংয়ের আওতায়। পরীক্ষা সুন্দর হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি, প্রশ্ন আউটের কোনো সম্ভাবনা আদৌ নেই এবং হয়নি, এবং এই ধরনের কোনো আলোচনা নেই। পরবর্তী পরীক্ষাগুলো আমি যতটা সম্ভব মনিটরিং করব এবং আমার টিম মনিটরিং করবে এবং আপনারাও করবেন। এর মাঝে যদি কোনো অপ্রীতিকর ঘটনার কোনো সংবাদ আপনারা পেয়ে থাকেন তাহলে আমাকে জানাবেন। সাইবার মাধ্যম ব্যবহার করে কেউ পরীক্ষার প্রশ্ন ফাঁস করার চেষ্টা করলে তা প্রতিরোধে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তুতি রয়েছে বলেও জানান এহসানুল হক। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেক দিন ধরে পূর্ব প্রস্তুতি আমার ছিল, এবং সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সাথে, তাদের সকলের নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। ইফ এনিথিং হ্যাপেন্স তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে, কোথা থেকে লোকেট করতে পারবে এবং সেটাকে কীভাবে ব্যবস্থা নেওয়া যায়, সেই ব্যবস্থা সব কিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। এর আগে সকালে আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন কেন্দ্রের
শ্রমিক বিভিন্ন কেন্দ্রের অবস্থা ব্যবস্থা মন্ত্রণালয় থেকে মনিটরিং করা সম্ভব হচ্ছে। টোটাল সিস্টেমটা ভালোভাবে কাজ করছে আজকে এবং আশা করছি সামনের পরীক্ষাগুলো এই সুন্দরভাবেই আজকের মতো সমাপ্ত হবে। আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা। নতুন সরকারের নতুন চ্যালেঞ্জ, কেন্দ্রে বাড়তি নিরাপত্তা আর অভিন্ন প্রশ্নপত্রের 9 বোর্ডের একসাথে পরীক্ষা। নানা সমীকরণে এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের মাঝে ছিল নানা ভয়, তেমনি কিছুটা চাপ ছিল বোর্ডেরও। তবে হল থেকে বেরিয়ে শিক্ষার্থীদের এমন উচ্ছ্বাসে বলে দেয় সব ভয় উবে গেছে কলমের খোঁচায়। জুলিয়া তানহা, 71, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থীর তালিকায় চমকের পাশাপাশি আছে প্রশ্ন। এতে বেশিরভাগ নতুন মুখ আসায় দীর্ঘদিনের বঞ্চিত নারী নেত্রীদের মধ্যে রয়েছে ক্ষোভ। তবে দলের সিদ্ধান্ত মেনে নিচ্ছেন তারা। এদিকে মনোনীত নারী নেত্রীরা দল ও জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে কতটুকু ভূমিকা রাখতে পারবেন তার উপর বিএনপির সফলতা নির্ভর করছে বলে জানান বিশ্লেষকরা। মাহিলা ইসলামের রিপোর্ট। সোমবার নয়াপল্টনে দলের প্রধান কার্যালয় থেকে সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনীতদের তালিকা প্রকাশ করে বিএনপি, যেখানে বেশিরভাগই নতুন মুখ। যে তালিকায় নেই আফরোজা আব্বাস, সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, নাজমুন নাহার বেবি ও হাসান জসিমউদ্দিন মদুদ সহ বিএনপির রাজনীতিতে দীর্ঘদিনের অনেক পরিচিত মুখ। শুধু দলের নয়, সাংস্কৃতিক অঙ্গনের অনেক পরিচিত মুখও জায়গা পাননি সংরক্ষিত নারী আসনের মনোনয়নে। তবুও দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল বঞ্চিত নেত্রীরা। আমরা 8 পার্লামেন্টে যারা এমপি ছিলাম তাদের আমি ছাড়া 4 জনই হয়েছে। তা আমি সন্দেহ ধরে নিই যে আমার চেয়ে ওরা 4 জন বেশি যোগ্য। আমি ওনাদের মতো ত্যাগী না, ওনাদের মতো স্যাক্রিফাইস করতে পারিনি, বিধায় আমাকে দেয়নি। যারা আছে তারা অনেক মোস্ট সিনিয়র এবং কাজ করার মতো ক্যাপেবল। যদি কাজ করার ক্যাপেবল না থাকতো তাহলে হয়তো আমি মন খারাপ করতাম যে এরা যোগ্য না। যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বিএনপির নারী প্রার্থী বাছাই প্রক্রিয়া ছিল স্বচ্ছ ও নবীন প্রবীণের সমন্বয়, যার রাজনীতিতে নতুন দৃষ্টান্ত। আমার কাছে কিন্তু মনে হয়েছে যে বিএনপির এবারের মনোনয়নটা এদিক থেকে বাংলাদেশের ইতিহাসের সংরক্ষিত নারী আসনে মনোনয়নের ক্ষেত্রে একটা আমি বলবো ঐতিহাসিক পদক্ষেপ। সবাই মোটামুটি কাজ করেছেন, শুধু দলীয় একজন হিসেবে না, তারা কিন্তু বিভিন্ন ধরনের পেশায় আছেন, আইন পেশায় আছেন, ডাক্তারি পেশায় আছেন, শিক্ষকতা পেশায় আছেন। এটাও একটা ভালো দিক। তবে মনোনীত নারী নেত্রীরা সংসদে জনগণের কণ্ঠস্বর কতটা তুলে ধরতে পারবেন সেটাই এখন দেখার অপেক্ষা। দলের ঊর্ধ্বে উঠে তারা দেশের মানুষের স্বার্থে কথা বলবেন, তারা যে সমাজের প্রতিনিধিত্ব করছেন সেটার কথা বলবেন। মাহিলা ইসলাম, 71, ঢাকা। ঠিকই বলছে। এদিকে সংসদে গিয়ে দেশের মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিলেন বিএনপি ও জামাত জোটের মনোনীত সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা। মঙ্গলবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। এ সময় 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, এক পরিবারের 2 সংসদ সদস্যের নীতি না থাকায় জামাত আমিরের সহধর্মিণীকে দেয়া হয়নি মনোনয়ন। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনে আসেন বিএনপি জামাত জোট মনোনীত প্রার্থীরা। দলের পক্ষে মনোনয়ন পেয়ে সংসদে গিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চান বিএনপির প্রার্থীরা। নিজেদেরকে জনকল্যাণমুখী কাজে ব্যস্ত রাখার প্রতিশ্রুতিও দেন তারা। বিদেশের সঙ্গে যে পাল্লা দিয়ে যে আমাদের কাজ, যেমন যুব সমাজ, শিশু, তারপরে খাদ্য, সমস্ত কিছুকে নিয়েই আমাদের কাজ করতে হবে। এই ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য এই কারণে, কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ। আগামী বাংলাদেশ বিনির্মাণে এদেশের উন্নয়নে আমি অংশীদার হতে চাই, কাজ করতে চাই। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদের নেতৃত্বে প্রতিনিধি দল আসে ইসিতে। যেই জুলাইয়ের উপর দাঁড়িয়ে আমরা আজকে এইখানে দাঁড়িয়ে আছি, সেই জুলাইয়ের একজন শহীদের মা আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। জাতির আশাকাঙ্ক্ষা, বিশেষ করে নারীদের আশাকাঙ্ক্ষা যাতে প্রতিফলিত হয় এই সংসদের মাধ্যমে, সেই সংগ্রাম আমরা চালিয়ে যাব।
11 দলীয় ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ জানান, এক পরিবারে 2 সংসদ সদস্যের নীতি না থাকায় জামায়াত আমিরের সহধর্মিণীকে দেয়া হয়নি মনোনয়ন। উনি আমির জামাতের স্ত্রী হেভিওয়েট শুধু নয়, তার চাইতেও জামায়াত ইসলামের ডজন ডজন আমাদের হেভিওয়েট প্রার্থী আছে। জাতির সামনে তুলে ধরার মতো, দেশ পরিচালনার মতো যোগ্য নারী নেতৃত্ব আমাদের আলহামদুলিল্লাহ আছে। সেই জায়গা থেকে নয়, আমাদের নীতিগত কারণে আমরা এক পরিবারের 2 জন সংসদ সদস্য দিয়ে অত্যন্ত দক্ষতার সাথে ওনারা ভূমিকা রাখবেন। আমরা এরপরে খুবই আশাবাদী। সংসদীয় আসনের আনুপাতিক হারে 50টি আসনের মধ্যে বিএনপি জোট 36টি, জামাত জোট 13টি ও স্বতন্ত্র প্রার্থীদের জোট পাবে 1টি আসন। সংরক্ষিত আসনের ভোট গ্রহণ 12ই মে। ফারজানা আক্তার, একাত্তর, ঢাকা। 2 মাস জুড়ে শনাক্ত ও মৃত্যুর হার বেশি হলেও ঢাকার 2 সিটি কর্পোরেশনের টিকা নেওয়া হচ্ছে সব থেকে কম। পর্যাপ্ত মজুদ থাকলেও রাজধানীতে টিকা নেবার প্রবণতা কেন কম, সে বিষয়ে সদুত্তর নেই কারো কাছে। বিশেষজ্ঞরা বলছেন, অতি সংক্রমণ প্রবণ এলাকায় অন্তত 90 থেকে 95% টিকা প্রদানে ব্যর্থ হলে হাম নিয়ন্ত্রণ সম্ভব নয়। বিস্তারিত জানাচ্ছেন মেহেদি হাসান। পুরো মার্চ জুড়েই ছিল হাম মরণ ব্যাধি তাণ্ডব। 15 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত হাম উপসর্গ সন্দেহে 185 জনের মৃত্যু হয়েছে। তাই প্রথম ধাপে 5 এপ্রিল থেকে 18 জেলার 30 উপজেলায় হাম প্রতিরোধী টিকা প্রদান শুরু হয়। এরপর দ্বিতীয় ধাপে 12 এপ্রিল থেকে ঢাকা সহ 6 সিটি কর্পোরেশনে শুরু হয় হামের টিকা ক্যাম্পেইন। 20 এপ্রিল থেকে পুরো দেশে চালু হয় টিকা ক্যাম্পেইন। ইপিআই তথ্য বলছে, ঢাকা 2 সিটি কর্পোরেশনের সবচেয়ে বেশি হাম শনাক্ত ও মৃত্যু হয়েছে। তাই সবচেয়ে বেশি টিকা প্রদানের লক্ষ্যমাত্রা দেয় স্বাস্থ্য অধিদপ্তর এই ঢাকার 2 সিটি কর্পোরেশনে। তবে পরিসংখ্যান হিসেবে এখন পর্যন্ত সবচেয়ে কম 93% টিকা গ্রহণ করেছে এই ঢাকার 2 সিটি কর্পোরেশন। অন্য বিভাগীয় শহর ময়মনসিংহ, খুলনায় 101%, বরিশাল ও রাজশাহীতে যথাক্রমে 102 এবং 110% টিকা গ্রহণ করেছে। আমরা প্রচার তো সমানে করতেছি, আসলে তো আপনি দেখবেন খুব অল্প সময়ের ভিতরে টিকা হামটা এসেছে। আমরাও তড়িৎ গতিতে শুরু করছি এবং আমি আপনাকে আনন্দের সাথে বলি, ঢাকা শহরে কিন্তু হামের প্রাদুর্ভাব কম। ঢাকাতে যে রুগী আপনারা ডেলি শুনে সব কামিং ফ্রম ভিলেজ এরিয়া, মানুষ আতঙ্কিত হয়ে গেছে, হাম হলে মারা যাবে, সব হ্রাস করতেছে ঢাকায়। হামের ঢাকা, তবু আমরা ঢাকাকে যেহেতু একটা ডেন্সলি পপুলেটেড সিটি, আমরা কভার করে ফেলতেছি, ঢাকাকে আমরা শুরু করেছি। হামের টিকা ক্যাম্পেইন সীমিত পরিসরে না করে পুরো দেশে একযোগে চালুর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অন্যথায় এই ছোঁয়াচে রোগকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন হবে বলে মনে করেন তারা। আমাদের যে ভ্যাকসিন গ্যাভি থেকে আমরা পেয়েছি এই ক্যাম্পেইনের জন্য, এই ভ্যাকসিনের ইফেক্টিভিটি এবং এফিকেসি রয়েছে কিন্তু আন্ডার 5 ভ্যাকসিন দেওয়ার জন্য। এর বাইরে যেতে গেলে আমাদেরকে চিন্তা করতে হবে যে এই কারেন্ট ভ্যাকসিন দিয়ে আমরা এর ওভারেজ দিতে পারবো কিনা। যার কারণেই সরকার সিদ্ধান্ত নিয়েছে পলিসিগতভাবে যে আমরা 6 মাস থেকে 5 বছরের মধ্যে দিব, কারণ এই ভ্যাকসিনটা এই বয়সের শিশুদের জন্য ইফেক্টিভ। এদিকে নতুন করে হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 2 জনের। 15 মার্চ থেকে 21 এপ্রিল পর্যন্ত সন্দেহভাজন হাম শনাক্ত 26,000 ছুঁই। মেহেদি হাসান, একাত্তর, ঢাকা। জুলাই আন্দোলনের গ্রাফিতিতে গুপ্ত লেখা নিয়ে চট্টগ্রাম সরকারি সিটি কলেজ ছাত্র শিবির ও ছাত্র দলের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত 10-12 জন আহত হন। সংঘর্ষের জেরে আগামীকাল সিটি কলেজে ক্লাস বন্ধ থাকবে, তবে পরীক্ষা চলবে। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে এই ঘটনা ঘটে। সাধারণ শিক্ষার্থী ও শিবিরের অভিযোগ, কলেজ ক্যাম্পাসের একটি ভবনে জুলাই অগাস্টের গ্রাফিতিতে নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। পরবর্তীতে কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল নেতাকর্মী ছাত্র শব্দটি মুছে সেখানে গুপ্ত লিখে দেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রদের এই 2টা পক্ষের মধ্যে এই অসন্তোষ, আমরা আপাতত কথা বলতেছি যে আসলে তাদের মধ্যে কি নিয়ে ঝামেলা। তো আপাতত আমরা ধারণা করছি যে এখনো কোনো শঙ্কার কোনো পরিস্থিতি নেই, পুলিশের উপস্থিতি আছে এবং আশা করতেছি যে এখনো যে লোকজনের জমায়েত আছে তারা অল্প কিছু সময়ের মধ্যে। আপনারা কি জেনেছেন কি নিয়ে মূলত তাদের মধ্যে সংঘর্ষ? এটা এখনো জানা যায় নাই, তবে ছাত্রদের 2টা গ্রুপ তাদের নিজেদের মধ্যে হয়তোবা কোনো বিষয় নিয়ে মনোমালিন্য ছিল। চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল 71-এর সাথে।